এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, 24 ঘন্টায় নিহত আরও 70 ফিলিস্তিনি। তুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে, দাবি জেলেনস্কির। গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত। আমাদের কথা মনে রেখো, জাতিসংঘের কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। হামাসকে যুদ্ধবিরতি চাপ, ইসরায়েলকে অস্ত্র বিক্রি। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা। উত্তরপ্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসলাম কর্মী। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, 24 ঘন্টায় নিহত আরও 70 ফিলিস্তিনি। গাজা উপত্যকা জুড়ে গেল 24 ঘন্টায় 30 দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের এই হামলায় কমপক্ষে 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির মেডিকেল কর্মী এবং উদ্ধার কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা, বোমা বর্ষণের কারণে গাজায় 45,658 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1,08,583 জন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে সারা বিশ্বে সমালোচনার পরও ইসরায়েলকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। সেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এই অঞ্চলে কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না। ফলে তীব্র খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করেনি। ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে, কিন্তু ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তনই আসেনি। তুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ক্ষতির মুখে, দাবি জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ তুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। শনিবার রাতে তার নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, কেবল মাখনোভোকা নামের একটি গ্রামের কাছে গতকাল ও আজকের সংঘর্ষে রুশ সেনা ও উত্তর কোরীয় পদাতিক বাহিনীর প্রায় একটি ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে। এটি গুরুত্বপূর্ণ, তবে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি। সাধারণত একটি ব্যাটালিয়নে কয়েকশো সেনা সদস্য থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক সহ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে রুশ ও তাদের মিত্র বাহিনীগুলো ক্রমাগত প্রতিরোধের মুখে পড়ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত হয়েছেন। শনিবার ভোরে আল গৌলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে 7টি শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এএফপির তোলা ছবিতে দেখা গেছে, গাজা নগরীর সুজাইয়া এলাকার বাসিন্দারা আল গৌলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির উপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশু সহ নিহত ব্যক্তিদের মরদেহ। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অনেকেই। হামলার বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। এই হামলা নিয়ে আল গৌলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। সেখানে হুমকি হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা 5 জন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের উপর হামলা চালাচ্ছে যেন মানবিক সহায়তার উপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে। এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের কথা মনে রেখো, জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি। আমাদের কথা মনে রেখো। হৃদয় স্পর্শী কথাগুলো লেখা ছিল গাজার আল আউদা হাসপাতালের সাদা একটি বোর্ডে, যে বোর্ডে সাধারণত রোগীর অস্ত্রোপচারটা কিভাবে করা হবে তা লেখা থাকে। চারপাশে যখন মুহুর্মুহু হামলা চলছে, মৃত্যু যখন নিশ্চিত, সেই মুহূর্তে এই কথাগুলো লিখছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। 2023 সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত
হন তিনি। আবু নুজাইলার লেখা কথাগুলো গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পড়ে শোনাচ্ছিলেন জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি, কান্নায় ভেঙে পড়েন। তিনি গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের তথ্য অনুযায়ী চিকিৎসক আবু নুজাইলা একজন ফিলিস্তিনি অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন তিনি। 2023 সালের 21 নভেম্বর আল আউদা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় আবু নুজাইলা সহ আরো 2 জন চিকিৎসক ও মানবাধিকার কর্মী নিহত হন। হামাসকে যুদ্ধবিরতির চাপ, ইসরায়েলকে অস্ত্র বিক্রি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই চুক্তিতে হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কারবি গত শুক্রবার সাংবাদিকদের কথা বলেন। কারবি বলেন, কাতারের দোহায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। আলোচনা চালিয়ে যেতে ইসরায়েলের পক্ষ থেকে দোহায় আরেকটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। হোয়াইট হাউস ইসরায়েলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। বাইডেন প্রশাসনের শেষ সময়ে এসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে। তাদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন একদিকে যেমন হামাসকে চাপ দিচ্ছে, অন্যদিকে আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই খবর প্রকাশ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় রফতানি নিয়ন্ত্রণ তালিকায় আমেরিকার 28টি কোম্পানিকে যুক্ত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডের মতে, জেনারেল ডাইনামিক্স, বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি, লকহিড মার্টিন এবং রেটন ডিফেন্স মিসাইল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। এছাড়া এই কোম্পানিগুলোর কাছে ডুয়েল পারপাস আইটেম রফতানিও নিষিদ্ধ করছে চীন। চীন এমন এক সময়ে প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করেছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীন সহ আরো কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করা হবে। আগামী 20 জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পর বেইজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে যা ঘটতে পারে তা মোকাবেলা করার জন্য চীন নিজেকে প্রস্তুত করছে বলে মনে হচ্ছে। উত্তরপ্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকন কর্মী। ভারতের উত্তরপ্রদেশের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের মুরলীধর দাস নামের এক কর্মচারী মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রসিদ বই নিয়েও ভেগেছেন তিনি।